This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। সব্যসাচী দত্ত তার বিস্ফোরক বক্তব্য, তার আক্রমণাত্মক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু বিধাননগরে হোর্ডিং বিতর্ক যখন চলছে তখন তো হাটে হাড়ি ভাঙলেন ওয়েস্ট বেঙ্গল আউটডোর হোর্ডিং অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির এক সদস্য সুজয় সাহা নামে ওই সদস্য। তিনি কি অভিযোগ করছেন? শাসক দলের কাউন্সিলরদের একাংশকে টাকা দিয়ে বেআইনি হোর্ডিং বসাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। TV9 বাংলায় বিস্ফোরক তার বক্তব্য শুনুন। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না এটা হতে পারে না, এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে। এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে। টাকা আয় করা সম্ভব। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে যদি দেখা যায় 3 থেকে 5 কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, যদি আমি পোটেনশিয়াল বেড়ে গেছে, এলাকা বেড়ে গেছে বলে ভাবি, তাহলে জিনিসটা কত দাঁড়াবে? জিনিসটা 20-25 কোটি টাকা বছরে দাঁড়াতে পারে। তাহলে বিধাননগরে বেআইনি হোর্ডিং এর দায় কার? এই প্রশ্নই তো উঠছে, কারণ এই প্রশ্নে বেশ কয়েকজনের অভিযোগ গেল মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিছুই বলছেন না। অন্যদিকে সুজয় সাহা তিনি বলছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই বেআইনি হোর্ডিং লাগায়, এবং কেন কাউন্সিলরদের একাংশকে টাকা দিয়ে এই কাজটা করেন। এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার পরে খবর, জবরদখলে মুখ্যমন্ত্রীর দাওয়ায় তড়িঘড়ি অ্যাকশন, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? একাধিক প্রশ্নে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। যেমন গরিব হকারের আম গেল, লেবু গেল, দোকান ভাঙা পড়লো, বাকিদের কি হলো? মানে যারা হকার বসিয়েছেন তারা তো দিব্যি পার পেয়ে গেলেন। কিভাবে এই পার পেলেন? হকারদের থেকে তোলা আদায়কারীরাই কোথায় গেলেন? জবরদখলে মদতকারীরা দিব্যি পার পেলেন কেন? কারণ এমনি তো তারা বসতে পারেননি, কারোর মদত ছিল বলেই তো তারা বসতে পেরেছে। এই জবরদখলে যারা মদত দিয়েছে তারা কিভাবে পার পেয়ে গেলেন? মুখ্যমন্ত্রীর আঙুল যাদের দিকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? কারণ মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং বলছেন যে একাংশকে টাকা খাইয়ে, টাকা খেয়ে জবরদখলের কাজ হয়েছে। কাউন্সিলরদের তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ফুটপাত দখল, পথচারীদের দুর্ভোগ, হকার নেতারা সবাই কি ধোয়া তুলসী পাতা? এই প্রশ্ন তো করছেন সাধারণ মানুষ। কিন্তু কেন করছেন এই প্রশ্ন? জনতা এই সমস্যার জন্য বারবার ভোগান্তির শিকার হচ্ছে। ভোগান্তির শিকার জনতা যখন, তখন ক্ষীর খেলো কে? এটাই প্রশ্ন। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন শুনুন। ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো MLA MP মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO DM থেকে শুরু করে IC থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে IC হলে যতটা পারি ইনকাম করে নি, SDO হলে একটা সঞ্চয় করে নি, DM যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়ায় শুনেন, প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে কোনো ব্যবস্থা তো নেওয়া হলো না। আমরা এই নিয়ে যোগাযোগ করেছিলাম প্রাক্তন মেয়র, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তার প্রতিক্রিয়া শোনাবো, তার পাশাপাশি কাউন্সিলর সজল ঘোষ তার বক্তব্যও শোনাবো। হঠাৎ ওনার আদিত্য যোগী হওয়ার ইচ্ছে হলো, উনি বুলডোজার নিয়ে নেমে পড়লেন। মদতদাতাদের উনি কি করে তুলবেন? মদতদাতারাই ওনাকে সমূলে উৎপাটিত করে দেবে। যদি ক্ষমতা থাকতো তাহলে উনি বুলডোজারটা কন্টিনিউ করতেন। ওনার মাথার ব্যামো যখন যেমনটা মনে হচ্ছে, হ্যাঁ ভাইপোর হাত থেকে ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে, তাই এসব করছেন। সবার নাম বলেছে, সুজিত বোস, অরূপ বিশ্বাস, গৌতম দেব, ফিরহাদ হাকিমের নাম একবারও বলেছে, অথচ দায় ভারটা তো 90 ফিরহাদ হাকিমদের। উনি কলকাতার মেয়র। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। কলকাতা বিমানবন্দর, যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানে হঠাৎ করে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা থেকে পুনেগামী বিমানে বোমাতঙ্ক।
খবর পাওয়ার পরে ফাঁকা করা হয় বিমান। আমাদের সঙ্গে সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, তাহলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের যাবতীয় জরুরি পরিষেবাগুলো মোতায়েন করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের এখন বৈঠক চলছে এবং বোমাতঙ্কটি স্পেসিফিক ভাবে নির্ধারিত করা হয়েছে, যেটি কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর যে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ক, যেটি কলকাতা বিমানবন্দর সূত্র মারফত আমরা জানতে পারছি যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানে বোমাতঙ্ক। একজন যাত্রী, তিনি বাগডোগরা থেকে কলকাতায় এসেছিলেন। সেই যাত্রীর নাম আমরা যেটি সূত্র মারফত আমরা জানতে পারছি, যার নাম যোগেশ ভোসলে। তিনি বাগডোগরা থেকে এসে কলকাতা বিমানবন্দরে নামে সেখান থেকে ট্রানজিট করে অন্য বিমান ধরে উড়িষ্যা হয়ে তিনি পুনে যাবার কথা ছিল এবং সেই সময় সিকিউরিটি চেকিং এর গেটের সামনে যখন দাঁড়ায় সেই সময় তিনি বলেন যে তার ব্যাগে বোমা আছে। এরপরেই কিন্তু কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই বিমানটি তল্লাশি শুরু হয়। যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। এদিকে পরপর 3 দিন বিকাশ ভবনে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে পরপর 3 দিন বিকাশ ভবনে তারা আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার মণ্ডল। সিজার, ঠিক কি কারণে পরপর 3 দিন, মানে এখানেও কি সেই নথি খতিয়ে দেখার কাজের জন্যই? একদমই, যেটা জানা যাচ্ছে যে প্রায় 1.5 বছর আগে বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই যে গোডাউন, সেই গোডাউন সিল করে দিয়ে গিয়েছিল সিবিআই এবং তারপরে 1.5 বছর পর্যন্ত সেটা সিল করা অবস্থাতেই ছিল। 3 দিন আগে তারা প্রথম আসেন, তারা সিল খুলে নথিপত্র খতিয়ে দেখা শুরু করেন এবং তারপরে আরো 2 দিন, আজকে নিয়ে 3 দিন পরপর তারা সেই নথি খতিয়ে দেখছেন এবং সেই জায়গাতে যেটা জানা যাচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওই গোডাউনটি রিলিজ করবার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। তারপরেই কিন্তু সিবিআই তৎপরতা যে ওখানে প্রয়োজনীয় নথি কতটা রয়েছে এবং সেগুলো খতিয়ে দেখে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে ওই গুদাম রিলিজ করা হবে কি হবে না। ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।